আশা করি সবাই ভালো আছো। ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লাস, সেই ক্লাস নিয়ে যথারীতি আবার আমি তোমাদের সাথে সামনে হাজির হলাম। তোমরা যদি কেউ আমার সাথে থাকো তাহলে একটু রেসপন্স করো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কেউ একজন আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছে। যদি ক্লিয়ার শুনতে পাও, দেখতে পাও, তাহলে একটু কমেন্ট করলে আমার জন্য ভালো হবে। তাহলে আমি বুঝবো যে আমি সফলভাবে আমার লাইভ কার্যক্রম শুরু করতে পারছি। একজন আমার সাথে যুক্ত হয়েছে, কি দেখা যায়? ক্লিয়ার দেখা এবং শোনা গেলে একটু রেসপন্স করলে আমার জন্য ভালো হবে। তারপর আমি লাইভ কার্যক্রম সরাসরি শুরু করব। আচ্ছা, একজন ছিল, সেও তো মনে হচ্ছে আবার চলে গেলা। কোনো প্রবলেম কি না? যদি প্রবলেম থাকে, না থাকে, প্রবলেম থাকলে হয়তো বা কমেন্ট আসতে সমস্যা হবে। আর যদি প্রবলেম না থাকে তাহলে একটু কমেন্ট করো তোমরা, যদি কমেন্ট করার অপশন থাকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে যুক্ত হয়েছে সে সুন্দর সঠিকভাবে দেখতে পাচ্ছে, কমেন্ট করছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে একটু মনে করাই দিই যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে সেটা তোমরা জানো, যে জিন ক্লোনিং। জিন ক্লোনিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই জিন ক্লোনিংয়ের মাধ্যমে এখন বাণিজ্যিকভাবে অনেক, জিন ক্লোনিংয়ের অনেক উদাহরণ এখন বাণিজ্যিকভাবে দেওয়া যেতে পারে। যে বাণিজ্যিক অনেক, যেমন ইনসুলিন তৈরির কথা যদি আমরা বলি, তাহলে জিন ক্লোনিংয়ের মাধ্যমে ইনসুলিন তৈরির জিনের কি বহুকরণ হয়েছে, অসংখ্য কপি তৈরি করা হয়েছে এবং সেখান থেকে ইনসুলিন এখন তৈরি করে বাজারজাত করা হচ্ছে। তাই এইভাবে যদি আমরা হিসাব করি, আসলে জিন ক্লোনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যদি বায়োলজিক্যালি বলি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যদি বলি বা অর্থনৈতিক ক্ষেত্রেও যদি বলি, তাহলে জিন ক্লোনিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জিন ক্লোনিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে জিন ক্লোনিং নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আবার একটু রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে ধারণা নিয়ে নিতে হয়। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ কীভাবে প্রস্তুত করা হয়, তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতিটা কিন্তু জিন ক্লোনিংয়ের পূর্ব শর্ত। তাই আগে আমরা একটু রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ ডিএনএর পুনর্বিন্যাস, অর্থাৎ এক জায়গা থেকে ডিএনএ আরেক জায়গায় কীভাবে স্থানান্তর করা হয়ে থাকে, সংযুক্ত করা হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ধারণা নিব। তার মানে জিন ক্লোনিং নিয়ে আলোচনা করতে গেলে আসলে বেশ কিছু বিষয় চলে আসবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আসবে সেটা হলো আরডিএনএ টেকনোলজি। আবার আরডিএনএ টেকনোলজি নিয়ে কথা বলতে গেলে বা সেইটা বুঝতে গেলে আবার রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা ডিএনএ লাইগেজ এনজাইম, তাদের প্রসঙ্গ চলে আসবে। এবং তারপরে যখন জিন হলো রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা বুঝে দেব, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়, জিন ক্লোনিং বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে আজকে আমাদের যে আলোচনাটা অ্যাকচুয়ালি হবে সেটা হলো আরডিএনএ টেকনোলজিটা খুবই সাধারণভাবে আজকে আমরা বুঝবো, ডিটেলে আমরা ধীরে ধীরে আগাবো। তারপর রেস্ট্রিকশন এনজাইম কি, লাইগেজ এনজাইম কি, তারা কিভাবে কাজ করে সেইগুলোও আমরা সাধারণভাবে বুঝবো। ডিটেলে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ধাপ, অর্থাৎ আজকে জিন ক্লোনিং পর্যন্ত এই কাহিনীগুলা, এমনকি জিন ট্রান্সফরমেশন পর্যন্ত কাহিনী আমরা সাধারণভাবে ওভারঅলভাবে একটু বুঝে নিব। তারপর আমরা ধাপে ধাপে আরডিএনএ টেকনোলজি করতে গেলে অবশ্যই সেখানে রেস্ট্রিকশন এনজাইমের ফাংশনটা চলে আসবে, ডিএনএ লাইগেজ এনজাইমের ফাংশন চলে আসবে। শুধু আরডিএনএ টেকনোলজি অংশটুকুই আমরা আরেকদিন ইলাবোরেটলি আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে একটু তোমাদেরকে ক্লোনিং শব্দটা একটু বোঝানোর চেষ্টা করি। ক্লোন শব্দের অর্থ হুবহু কপি, তৈরি করা। যেমন দেখো, আমরা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করে থাকি। তোমরা ঢাকা কলেজের গার্ডেনে যদি যেয়ে থাকো, দেখবা যে আমরা প্রতি বছর নার্সারি থেকে অনেকগুলো চারা কিনে নিয়ে আসি। সেই চারাগুলো রোপণ করা হয়, করে যখন চারাগুলো বড় হয় তখন সেই গাছগুলার কিছু অংশ কেটে আবার আমরা পার্শ্ববর্তী বেডগুলাতে বসাই দিই।
দিলে কি হয়, আবার সেখান থেকে নতুন চারার সৃষ্টি হয়, অর্থাৎ নতুন গাছের সৃষ্টি হয়। তাহলে আমরা এখন যদি সাধারণভাবে বলি, তাহলে একটা গাছের ডাল কেটে সেই গাছের মতো হুবহু গাছ তৈরি করা কি এক ধরনের ক্লোনিং বলাই যেতে পারে। তবে এই বিষয়টাকে আমরা সাধারণভাবে ক্লোন বলি না, এই বিষয়টাকে আমরা সাধারণভাবে কলম করা বলি। খেয়াল করো, কিন্তু আমি যদি ভাষাগত দিক দেখি, তাহলে এইটাও কিন্তু এক ধরনের ক্লোনিং। কারণ কি হয়, যে আমরা যে গাছের ডাল কেটে সেখান থেকে আবার নতুন চারা তৈরি করি, সেই চারাতেও ওই মাতৃ গাছের সকল গুণ সেই চারা উদ্ভিদ যখন বড় হয় সেই গুণগুলা প্রকাশিত হইতে থাকে। তার মানে একটা উদাহরণ দিতে পারি, যে আমরা যদি বড় বড় গাঁদা ফুলের গাছ থেকে অংশ কেটে নিই, শাখা কেটে নিয়ে যদি আমরা কি তার থেকে যদি নতুন বংশধর তৈরি করি, সেখানে ওই বড় থোকা গাঁদা ফুলই সেখানে তৈরি হবে, সেখানে উৎপাদিত হবে। আমি যদি গোলাপ দিয়ে বলি, তাহলে সাদা গোলাপ যার ব্যাস আমি ধরে নিলাম 5 সেন্টিমিটার ব্যাসের হলো গোলাপ হয়। এই সাদা গোলাপ গাছের ডাল কেটে যদি আমি সেখান থেকে চারা তৈরি করে নিই, তাহলে সেই চারা থেকে যখন আমি আবার গোলাপ পাবো, সেই গোলাপের ফুলগুলাও ওই সাদাই হবে এবং 5 সেন্টিমিটার ব্যাসেরই হবে। তাহলে আমরা এই যে ডাল কেটে সেখান থেকে আবার তারই হুবহু বংশধর তৈরি করে নিচ্ছি, এইটাকে আমরা মানে কি বলবো, যে গ্রামেটিক্যালি এদেরকে আমরা ক্লোনিং বলতে পারি। বাট এইটাকে, এই ধরনের ক্লোনিংকে আমরা সাধারণভাবে কলম বলে থাকি। তার মানে ক্লোন বিষয়টা তোমরা বুঝছো, যে ক্লোন হলো কোনো একটা বস্তুকে, যে কোনো বস্তুকে তার হুবহু কপি তৈরির প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ক্লোন। হ্যাঁ, মানে কপিটাকে বলা হচ্ছে ক্লোন, আর কপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হলো ক্লোনিং। কি বলা হচ্ছে? ক্লোনিং। ওকে, ডলি কোনো মহিলার নাম না, মহিলার নাম হতে পারে, বাট ডলি নামটা একসময় খুবই প্রচার পাইছিল, যে একটা ভেড়ার নাম ছিল। সেই ডলি নামক ভেড়া থেকে তার হুবহু বংশধর তৈরি করা হয়েছিল। কি করে? সেখানে যৌন মিলন না ঘটিয়ে তার দেহকোষ থেকে হুবহু তার বংশধর তৈরি করা হয়েছিল, একদম তার মতো। ওই ঘটনাটা ছিল প্রথম প্রাণীর ক্লোন, অর্থাৎ একটা প্রাণীর হুবহু কপি তৈরি করা কি সেই প্রাণীর ক্লোনিং। আর উদ্ভিদের ক্লোনিং তো আমি বললাম এটা কি খুব বেশি অভিজ্ঞ ব্যক্তিরও দরকার হয় না, বা খুব জ্ঞানী ব্যক্তিরও দরকার হয় না। আমাদের দেশের নার্সারির সাধারণ ওয়ার্কাররাও কিন্তু এই ক্লোনিং, উদ্ভিদের ক্লোনিং কিন্তু করতে পারে। আমরা যদি টিস্যু কালচার বলি, তাহলে টিস্যু কালচারের মাধ্যমে যে চারাগুলা তৈরি হয়, সেটাও কিন্তু এক ধরনের ক্লোনিং বলা যেতে পারে। তো যাই হোক, আমরা এখন সমগ্র উদ্ভিদ বা প্রাণীর ক্লোনিং নিয়ে আলোচনা করব না, আমরা শুধু জিন ক্লোনিং নিয়ে আলোচনা করব। তাহলে জিন কি আমরা গত 2টা ক্লাসে কিন্তু ভালো মতো বুঝে গেছি। জিন কি? ডিএনএর নির্দিষ্ট অংশ, অর্থাৎ প্রতিটা জীবের প্রতিটা বৈশিষ্ট্যের জন্য ডিএনএর কোনো না কোনো অংশ দায়ী। ওই জীবের ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য ডিএনএর যে নির্দিষ্ট অংশটুকু দায়ী, সেই অংশটুকুরে আমরা কি বলে থাকি? একটা জিন। কিসের জিন? ওই জীবের ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিন। এটা পুরান কথা, গত ক্লাসে, তার আগের ক্লাসে এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে সাধারণভাবে আমি বলে দিতে পারি যে জিন ইজ নাথিং বাট পার্ট অফ ডিএনএ। তাহলে আমি যদি এখন কোনো একটা জিনকে ক্লোন করতে চাই, তার হুবহু কি কপি তৈরি করতে চাই, তাহলে আগে আমাকে সেই জিনটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই জিনটাকে কেটে আনতে হবে। কেটে আনার পরে সেই জিনটাকে কোনো একটা ভেক্টর বা বাহকের সাথে কি জোড়া দিতে হবে। তারপর সেই বাহকের মাধ্যমে তার কপি, অর্থাৎ তার ধীরে ধীরে যে তার সংখ্যা বৃদ্ধি, সেই সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াগুলা করতে হবে। তাহলে আমরা সাধারণভাবে একটু দেখব, যে ধরে নিই যে একটু আগেই তোমাদেরকে উদাহরণ হিসাবে বললাম যে আমেরিকার একটা কোম্পানি, ইলি লিলি নামে একটা কোম্পানি 1982 সালে সর্বপ্রথম ওনারা এই এই জিন ক্লোনিং করে ব্যাকটেরিয়ার শরীরে মানুষের ইনসুলিন তৈরিকারী জিনকে ক্লোন করেন, করে সেই ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে তারা এই মানব ইনসুলিন তৈরি করার পদ্ধতি ওনারা আবিষ্কার করেন। খেয়াল করেন, অত্যন্ত যুগান্তকারী একটা আবিষ্কার এটা ছিল, যে কারণে এখন ডায়াবেটিক রোগীদের হলো চিকিৎসার খুব ভালো একটা ব্যবস্থা এইভাবে কিন্তু তৈরি হয়েছে। খেয়াল করো, তাহলে
এই ক্লোনিং এর জন্য আমরা এখন ধরে নিব কি যে ব্যাকটেরিয়ার শরীরে ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে আমরা কি করব যে মানুষের ইনসুলিন তৈরিকারী জিনটাকে, যদিও সেখানে তারা কৃত্রিমভাবে তৈরি করছিল, আমরা বোঝার সুবিধার্থে ন্যাচারাল জিনটাকেই মানে ধরে নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, তাহলে মানুষের শরীরে থাকা এই ইনসুলিন তৈরিকারী জিনকে কর্তন করে আলাদা করে সেইটাকে আবার ভেক্টর অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্লাজমিড, সেই প্লাজমিড ডিএনএর সাথে জোড়া দেওয়াটাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তারপরে ওই ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে এবং তার সাথে সাথে যখন কি হবে আমার ওই যে কাঙ্ক্ষিত যে জিন অর্থাৎ ওই যে ইনসুলিন তৈরিকারী যে জিন অর্থাৎ ডিএনএর অংশটুকু, সেটাও যদি কি হয় কপি হইতে থাকে, তাইলে ঘটনাটাকে আমরা বলবো জিন ক্লোনিং। খেয়াল করো, জিন ক্লোনিং এর কিন্তু পূর্ব শর্ত আমি বলছি কি জিনটাকে কাটা, সেই জিনটাকে আবার কি করা অন্য একটা ডিএনএর সাথে সেই জিনটাকে জোড়া দেওয়া। খেয়াল করো, তারপরে ক্লোন করতে হয়। এইটা কিন্তু সম্ভব হতো না যদি তিনজন ভদ্রলোক, একজনের নাম হলো জ্যাকসন, একজন সাইমন আর একজন হলো বার্চ। তাহলে বার্চ, সাইমন আর জ্যাকসন নামে তিনজন বিজ্ঞানী 1972 সালে ওনারা সর্বপ্রথম একটা পদ্ধতি আবিষ্কার করেন যে একটা ডিএনএ সূত্র থেকে ডিএনএ কেটে আর এক ডিএনএ থেকে সূত্র থেকে ডিএনএ কেটে সেই ডিএনএকে জোড়া দিয়ে ওনারা সফলতা পান। তাহলে এইভাবে যদি ডিএনএকে জোড়া দেওয়ার পদ্ধতি আবিষ্কার না হতো, এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় ডিএনএ জোড়া দেওয়ার পদ্ধতি যদি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আজ জিন ক্লোনিং হতো না। আমরা এই জিনকে ক্লোন করতে না পারলে আমরা কিন্তু এই ইনসুলিনও পাইতাম না। ওকে, তাহলে আমরা এই যে ডিএনএ এক জায়গা থেকে কেটে এনে আরেক জায়গায় জোড়া দেওয়ার প্রক্রিয়াটারে আমরা বলে থাকি আরডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তারপরে সেই জিনটা জোড়া দেওয়ার পরে তার কপি তৈরি করার প্রক্রিয়াটারে আমরা বলে থাকি জিন ক্লোনিং। ওই জন্য আমি বললাম যে আরডিএনএ টেকনোলজি হলো জিন ক্লোনিং এর পূর্ব শর্ত। তাহলে আমরা এখন একটা ছবি আঁকবো, আগে আমরা এঁকে বুঝবো, তারপরে আমরা পরবর্তীতে আমরা ভিডিও অ্যানিমেশনে দেখে জিন ক্লোনিংটা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমি একটা কোষ আঁকলাম, ধরে নাও এইটা মানব কোষ, এইটুকু হলো মানুষের কোষ, এইটা তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আছে, আর সেই ডিএনএ নির্দিষ্ট অংশকে কি বলি আমরা? জিন বলি। তার মানে এইটুকু যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের মধ্যে ক্রোমাটিন কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। এবং সেই ডিএনএর নির্দিষ্ট অংশ, মনে করো এই ডিএনএর এখান থেকে এতটুকু অংশ, এই যে এখান থেকে এতটুকু অংশ, এই অংশটুকু কি করবে? এই অংশটুকু হলো মানুষের ইনসুলিন তৈরির জন্য যে নির্দেশনা প্রয়োজন, সেই নির্দেশনা প্রদান করবে এই অংশটুকু, ডিএনএর এই অংশটুকু। তাহলে ডিএনএর এই অংশটুকুকে কেটে এনে আমরা তার যদি সংখ্যা বৃদ্ধি করতে পারি, তাইলেই সেটা কি হবে? ওই জিনটুকু, ওই ডিএনএর ওই অংশটুকু হলো জিন। কিসের? ইনসুলিন তৈরিকারী জিন। তাহলে ডিএনএর এই অংশটুকু কেটে এনে যদি তার আমি সংখ্যা বৃদ্ধি করতে পারি, হুবহু কপি তৈরি করতে পারি, তাহলে সেই ঘটনাটাকেই বলা হবে জিন ক্লোনিং। কোন জিন? ইনসুলিন তৈরিকারী জিনের ক্লোনিং। খেয়াল করো, তাহলে প্রথম শর্ত এইটারে কাটতে হবে। কাটবো কি দিয়ে সেইটা আমরা আজকে জানবো, কিভাবে সেটা কাজ করে সেটা পরে জানবো। তাহলে এইটাকে কাটতে হবে, কিভাবে কাটবো একটু পরে বলি। এরপরে যেটা করতে হবে যে এখান থেকে জিনটাকে কেটে এনে সেইটাকে আবার জোড়া দিতে হবে একটা বাহকে বা ভেক্টরে। তাহলে এবার সেই ভেক্টর হিসাবে আমরা কাকে ব্যবহার করব? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভেক্টর হিসাবে যেটা করে থাকি সেটা হলো ব্যাকটেরিয়াকে ব্যবহার করি, ব্যাকটেরিয়ার প্লাজমিডকে। অনেক সময় ভাইরাসকেও কিন্তু ব্যবহার করা হয় কিছু কিছু জিনের ক্লোনিংয়ের জন্য। তবে ইনসুলিনের জিনের ক্লোনিংয়ের জন্য ব্যাকটেরিয়াকে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়েছে, ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার প্লাজমিডকে। তাহলে আমাদের একটু ব্যাকটেরিয়ার প্লাজমিড সম্পর্কে ধারণা নিতে হবে। এইটা মনে করো একটা ব্যাকটেরিয়া কোষ। ব্যাকটেরিয়া কোষের নিজস্ব ডিএনএ থাকে, যেটাকে আমরা বলে থাকি নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ। ছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়াতে, এটা সব ব্যাকটেরিয়াতে নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ থাকবে। তবে কিছু কিছু ব্যাকটেরিয়াতে, যেমন ইকোলি ব্যাকটেরিয়া, অ্যাগ্রোব্যাকটেরিয়া, এই জাতীয় কিছু ব্যাকটেরিয়াতে আমরা কি দেখি? এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিছু গোলাকার ডিএনএ থাকতে দেখি, যে ডিএনএটা হলো যে ব্যাকটেরিয়ার মূল যে ক্রোমোজোমাল ডিএনএ তার থেকে কি এক্সট্রা।
যে কারণে আমরা বলি যে মূল ডিএনএ থেকে অতিরিক্ত যে গোলাকার ডিএনএ, সেই গোলাকার ডিএনএটাকেই আমরা বলি প্লাজমিড। এই প্লাজমিডের বৈশিষ্ট্য হলো এই ব্যাকটেরিয়াটা যখন কপি হবে, এই প্লাজমিডও কপি হবে। তার মানে এই এক ব্যাকটেরিয়া থেকে যখন 2 ব্যাকটেরিয়া হবে, তখন আমরা 2টা প্লাজমিড পেয়ে যাব। 2 ব্যাকটেরিয়া থেকে যখন 4 ব্যাকটেরিয়া হবে, তখন আমরা 4টা প্লাজমিড পেয়ে যাব। যদি একটা থাকে, কোনো ব্যাকটেরিয়াতে একটা প্লাজমিড থাকে। যদি কোনো ব্যাকটেরিয়াতে একাধিক প্লাজমিড থাকে, তাহলে কি তার দ্বিগুণ এইভাবে হইতে থাকবে। অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, সাথে সাথে প্লাজমিডের সংখ্যাও বাড়তে থাকবে। এইটাই কিন্তু এই মানে প্লাজমিডের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটার জন্যই কিন্তু প্লাজমিড বায়োটেকনোলজি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্লাজমিডটাকে আমরা বাহক হিসাবে ব্যবহার করে থাকি। বাংলায় বলি বাহক, ইংরেজিতে বলি ভেক্টর। ওকে, তাহলে এখন আমার টার্গেট কি হবে? এখান থেকে ডিএনএ টুকুরে কাটবো, কেটে এই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটাকে বের করব। কিভাবে করে, কিভাবে কাটে, এইগুলো সব আমরা ডিটেলে শিখব। আজকে কিন্তু আমরা সাধারণ ধারণা নিচ্ছি। তাহলে এই ডিএনএ অংশটুকু কাটবো, এই প্লাজমিডকে বের করে এনে তাকে কাটবো, তারপর প্লাজমিডের সাথে ওই জিনটা, ইনসুলিন তৈরিকারী জিন অর্থাৎ ডিএনএর ওই নির্দিষ্ট অংশটুকু জোড়া দিব, দিয়ে আমরা সেটাকে আবার ব্যাকটেরিয়ায় ফিরাই দিয়ে ব্যাকটেরিয়ার কপি করাবো। দেখো, তাহলে আমরা এখানে কাটি, এই যে দেখো কাটবো, এই যে কেটে ফেললাম এই অংশটুকু। এই জায়গা থেকে ডিএনএ টুকু কেটে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। এই যে বাইরে বের করে নিয়ে আসলাম। তার মানে এই যে নীল যে অংশটুকু দেখতে পাচ্ছ, এইটুকু হলো আমার সেই কাঙ্ক্ষিত জিন, অর্থাৎ ইনসুলিন তৈরিকারী জিন এটা। ওকে, আর আমরা জানি জিন ইজ নাথিং বাট পার্ট অফ ডিএনএ। তাহলে এই ডিএনএর এই পার্টটুকু ইনসুলিন তৈরির জন্য যে ইনফরমেশন বা নির্দেশনা সেটা প্রদান করে, তাই ডিএনএর এই অংশটুকুরে আমরা বলছি ইনসুলিন তৈরিকারী জিন। এবার আমরা এই প্লাজমিডকে বের করে নিয়ে আসবো। খেয়াল করো, এই প্লাজমিডগুলো সাধারণত ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় কি হয়, বের করা হয়। ইলেকট্রোফোরেসিস কি, এইগুলো নিয়ে আমরা ডিটেল পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়াতে আমরা কি করব, এই যে এখানে যে প্লাজমিডটা ছিল, এই যে প্লাজমিড, এই প্লাজমিডটা এখন কি হবে, এইভাবে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় এরা বাইরে বের হয়ে আসবে। এই যে মনে করো বের হয়ে আসলো, তারপরে এটারে যদি আমরা এখন সোজা করে দিই, তাহলে এই হলো সেই ব্যাকটেরিয়া থেকে বের হয়ে আসা প্লাজমিড অংশটুকু। আমি বোঝার সুবিধার্থে এই প্লাজমিডটাকে আরেকটু বড় করে আমি আঁকবো। এই হলো সেই প্লাজমিড। ওকে, আমি আগেই বলছি প্লাজমিড কিন্তু ডিএনএ দিয়ে তৈরি হয়। কিসে তৈরি? ডিএনএ দিয়ে। তাহলে এবার এই ইনসুলিন তৈরিকারী জিনটা যদি আমি কাটতে পারি, তাহলে প্লাজমিডকেও আমি কাটতে পারবো, অবশ্যই কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি প্লাজমিডকে কাটলাম। তাহলে গোল রাবার ব্যান্ডকে যদি তুমি কেটে ফেলো মাঝখান থেকে, কী হবে? সেটা কি মেলে যাবে না? ঠিক এই প্লাজমিডে যখন তুমি কাটবা, তখন প্লাজমিড কিন্তু মেলে যেতে থাকবে, এই যে এইভাবে মেলে যাবে। এইভাবে মেলে গেলে কি হবে, কি খুলে যাবে, এই হবে। তখন এই জায়গাটায় তুমি আবার এই কাঙ্ক্ষিত জিন যেটা আছে, সেই ডিএনএ অংশটুকু তুমি এই জায়গাটায় জোড়া দিয়ে দিবা। ওকে, আমি আগেই বলছি কাটা এবং জোড়া দেওয়ার সিস্টেম আমরা পরে শিখব, কিভাবে কাটে কিভাবে জোড়া দেয়। এবার এইভাবে তুমি যখন কি করলা, যে মানব শরীর থেকে ইনসুলিন তৈরির জন্য দায়ী ডিএনএর অংশটুকুরে এনে প্লাজমিড ডিএনএর সাথে যুক্ত করবা, তখন কিন্তু কি হবে, একটা রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হবে। কারণ আমরা জানি যে ডিএনএ এক জায়গা থেকে আরেক জায়গায় এসে যদি যুক্ত হয়, তাহলে কি হয়, ডিএনএ একটা নতুন বিন্যাসের, ডিএনএতে থাকা নাইট্রোজেনাস বেসগুলোর নতুন একটা বিন্যাস সৃষ্টি হয়। ওই ঘটনাটাকেই মূলত আমরা বলে থাকি আর ডিএনএ টেকনোলজি। তার মানে এই পর্যন্ত ঘটনাটাকে আমরা সাধারণভাবে বলতে পারি আর ডিএনএ টেকনোলজি, এই পর্যন্ত। ওকে, তাহলে আর ডিএনএ টেকনোলজি কি আমরা কিন্তু বুঝে গেলাম। সংক্ষেপে যদি বলি, তাহলে এই যে দেখো, কাঙ্ক্ষিত জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশকারী ডিএনএ অংশটুকু অর্থাৎ জিনকে কেটে এনে কি
প্লাজমিড ডিএনএ বা অন্য কোনো ডিএনএর সাথে জোড়া দিলে কি হয়, ডিএনএর যে নতুন বিন্যাস তৈরি হয় সেই নতুন বিন্যাসকে আমরা বলে থাকি হলো, নতুন বিন্যাস তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি আর ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে এখন আমরা যে প্লাজমিডটাকে পাইলাম, এই প্লাজমিডকে এখন আমরা কি বলতে পারি, এইটাকে এখন আমরা বলতে পারি রিকম্বিনেন্ট প্লাজমিড। ওকে, তাহলে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় যেমন বের করে আনছিলাম এদেরকে, খেয়াল করো, রিভার্স ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় তাকে আবার আমরা ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু পাঠিয়েও দিতে পারবো। তার মানে বের করছিলাম ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায়, আর রিভার্স ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে আমরা কি করব, এই ব্যাকটেরিয়াতে আবার পাঠিয়ে দিব। তার মানে আগে ব্যাকটেরিয়াতে যে প্লাজমিড ছিল সেই প্লাজমিডে জাস্ট ডিএনএ ছিল, আমার কাঙ্ক্ষিত জিন ছিল না। এবার আমার কাঙ্ক্ষিত জিনধারী প্লাজমিডটাকে আমি এখন কি করলাম, ব্যাকটেরিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, এই যে দিলাম। এবার তাহলে এই জায়গায় তাহলে আমরা এখন কি করব, যে এই প্লাজমিডটা এখন আর এখানে নাই, আমরা যেখান থেকে প্লাজমিডটাকে কালেক্ট করছিলাম সেখানে আমি পাঠিয়ে দিলাম। তবে এর মাঝে কি হয়েছে, এর মাঝে প্লাজমিডটা রিকম্বিনেন্ট প্লাজমিডে পরিণত হয়েছে। এবার এই ব্যাকটেরিয়াটার কি হবে, বিভাজন হবে। আমরা জানি ব্যাকটেরিয়া সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় অর্থাৎ বাইনারি ফিশন প্রক্রিয়ায় 20 থেকে 30 মিনিটের মধ্যে এক ব্যাকটেরিয়া থেকে 2 ব্যাকটেরিয়া হয়ে থাকে। খেয়াল করো, তাহলে আমরা যদি এখন 20 থেকে 30 মিনিট টাইম দিই, এই ব্যাকটেরিয়াকে তার সুইটেবল যে পরিবেশ দরকার সেই পরিবেশে, অর্থাৎ সে যে তাপমাত্রা পছন্দ করে, যে রাসায়নিক পরিবেশ অর্থাৎ ভৌত এবং রাসায়নিক পরিবেশ সে যা পছন্দ করে, সেরকম পরিবেশে আমরা যদি এই ব্যাকটেরিয়াকে রেখে দিতে পারি, খেয়াল করো, উপযুক্ত পুষ্টি উপাদান দিয়ে, তাহলে সে 20 থেকে 30 মিনিটের মধ্যে কি মানে 2 ভাগে বিভক্ত হয়ে 2টা হবে। 40 মিনিটে গিয়ে 2টা থেকে আমরা কয়টা পাবো, 4টা। 60 মিনিটে গিয়ে কি পাবো আমরা, 8টা। খেয়াল করো, 80 মিনিটে গিয়ে পাবো 16টা। এইভাবে যদি কোনো রকমে 1-2 দিন পার করতে পারে তাহলে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া হবে। সাথে সাথে আমি আগেই বলছি, এই ব্যাকটেরিয়াটা যখন তার কপি তৈরি করবে, অর্থাৎ 2 ভাগে বাইনারি ফিশন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করবে, তখন আমার এই কাঙ্ক্ষিত যে প্লাজমিডটা, মানে আমার প্লাজমিড মানে এই প্লাজমিডে যে আমার কাঙ্ক্ষিত জিন আছে, অর্থাৎ ইনসুলিন তৈরিকারী জিনটা আছে, তাহলে ইনসুলিন তৈরিকারী জিনধারী যে প্লাজমিডটা, সেই প্লাজমিডও কিন্তু কপি হইতে থাকবে। কিভাবে, আমরা যদি এখন সাধারণভাবে দেখাই, এটাকে আমি মুছে দিলাম। তাহলে এই ব্যাকটেরিয়া যদি এখন কি হয়, বাইনারি ফিশন পদ্ধতিতে যদি কপি হয়, আমি দেখাবো অ্যানিমেশনে, তাহলে এমন 2টা ব্যাকটেরিয়া হবে, যে ব্যাকটেরিয়াতে তার নিজের যে ক্রোমাটিন ছিল বা ক্রোমোজোমাল ডিএনএ ছিল সেটা তো থাকবেই, এবং এই ব্যাকটেরিয়া থেকে তৈরি হওয়া যে 2টা ব্যাকটেরিয়া, প্রতিটা ব্যাকটেরিয়াতেই এই এখানে থাকা যে রিকম্বিনেন্ট প্লাজমিড, সেই প্লাজমিডের 2টা কপি তৈরি হয়ে একটা কপি একটাতে, আর একটা প্লাজমিড আর একটাতে চলে যাবে। এইভাবে দেখো 30 মিনিটে আমরা এইভাবে 20 থেকে 30 মিনিটে আমরা এক ব্যাকটেরিয়া থেকে 2 ব্যাকটেরিয়া পাইলাম, এবং সাথে সাথে 2 প্লাজমিড এবং 2 প্লাজমিডে মানে মাদার প্লাজমিডে যেহেতু আমার কাঙ্ক্ষিত জিনটা ছিল, তাই এই 2টা প্লাজমিডেও আমার সেই জিনের কপিটা রয়ে যাবে। এইভাবে যদি আমরা কয়েকদিন রেখে দিতে পারি, তাহলে কি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি কি হবে, ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, এবং প্রতি ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে প্লাজমিড তারও কি কপি হবে, এবং আমার জিনেরও কোটি কোটি কপি কিন্তু তখন আমি পেয়ে যাব। এই ঘটনাটুকুকেই মূলত আমরা বলে থাকি জিন ক্লোনিং। ওকে, তাহলে জিন ক্লোনিং কাকে বলে মোটামুটি বোধহয় আমরা বুঝলাম। জিন ক্লোনিং কেন করা হয়, কী বৃত্তান্ত, এইগুলো তো আমরা ডিটেলে আলোচনা করবই। তার আগে আমরা একটু আমরা এখানে এই জিন ক্লোনিংয়ের বিষয়টা একটু অ্যানিমেশন আকারে দেখে নিব। আচ্ছা, আজকে আমরা জাস্ট জিন ক্লোনিংয়ের বিষয়টা ওভারঅল বুঝবো। পরবর্তীতে যে বললাম আরডিএনএ টেকনোলজির ধাপগুলা, রেস্ট্রিকশন এনজাইম কীভাবে কাজ করে এগুলো কিন্তু পরবর্তীতে আমরা একে একে ডিটেলে আলোচনা করব। যে ইলেকট্রোফোরেসিস, রিভার্স ইলেকট্রোফোরেসিস, এগুলো আমরা ধীরে ধীরে ডিটেলে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটাতেও কিন্তু আমরা কি দেখতে পাবো, যে ওভারঅল
এই জিন ক্লোনিং এর বিষয়টা দেখতে পাবো। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা কালারের যে রিংটা দেখানো হচ্ছে, ধরে নাও এটা হলো প্লাজমিড। এটা কি প্লাজমিড, খেয়াল করো। আর নীল কালারের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটুকু ধরে নাও সেই ইনসুলিন তৈরিকারী কি জিন, অর্থাৎ ডিএনএর অংশটা। এবার আমরা কি করলাম, প্লাজমিডকে কাটলাম আর কি করলাম, এখানে আমরা সেই কাঙ্ক্ষিত জিন অর্থাৎ ইনসুলিন তৈরিকারী জিনটাকে জোড়া দিলাম। এবার কি করব, এবার আমরা একটু যদি আমরা দেখি যে এখানে কিভাবে কাজ করে, সেটা আমরা পরে বুঝবো। এবার আমরা এই কাঙ্ক্ষিত সেই ডিএনএটাকে আমরা এখন কি করছি, এই যে আমাদের রিকম্বিনেন্ট প্লাজমিডটা যে তৈরি করলাম, এটারে কি করব, ব্যাকটেরিয়াতে ঢুকাই দিব। দেখো ব্যাকটেরিয়াকে ইউজ করে আমরা এখন এই যে দেখো ব্যাকটেরিয়া, আর এই যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা রিভার্স ইলেক্ট্রোফোরেসিস প্রক্রিয়ায় কি করলাম, রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে ঢুকাই দিলাম। সেটা গিয়ে দেখো ব্যাকটেরিয়ার মধ্যে কপি হচ্ছে, আবার ব্যাকটেরিয়া দেখো নিজেরা কপি হচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়া কপি হওয়ার সাথে সাথে আমার কাঙ্ক্ষিত জিনেরও কিন্তু কপি হচ্ছে, খেয়াল করো ধারাবাহিকভাবে কপি হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ছে, আমার কাঙ্ক্ষিত জিন অর্থাৎ ইনসুলিনের তৈরিকারী জিনেরও কিন্তু সংখ্যা বাড়ছে। এইভাবে সংখ্যা বাড়তে বাড়তে দেখো এক সময় লক্ষ লক্ষ বা কোটি কোটি কি হবে, ব্যাকটেরিয়া হবে, তার মধ্যে আমার কাঙ্ক্ষিত জিনটুকু থাকবে। এই ঘটনাগুলো যে বললাম উপযুক্ত পরিবেশে ঘটবে। সেই উপযুক্ত পরিবেশটা কি, উপযুক্ত পরিমিত কি নিউট্রিশন, নির্দিষ্ট কি তাপমাত্রা, নির্দিষ্ট বায়ুচাপ ইত্যাদি ইত্যাদিকে আমরা বলছি উপযুক্ত পরিবেশ। এই পরিবেশ সাধারণত আমরা ল্যাবে দিতে পারি এবং এই পরিবেশ সাধারণত কাঁচপাত্রের মধ্যে প্রোভাইড করা হয়ে থাকে। কাঁচপাত্রকে আমরা বলি ভিট্রো। তার মানে ইনভিট্রো পরিবেশে উপযুক্ত পরিবেশ, ভিট্রের মাঝে উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় আর্টিফিশিয়ালি করে, সেখানে ব্যাকটেরিয়াদেরকে গ্রো করানো হয় এবং ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত জিন, সেই কাঙ্ক্ষিত জিনটা হলো কপি হইতে থাকে। এই ঘটনাটাকে মূলত আমরা বলে থাকি জিন ক্লোনিং। এখন দেখো এই যে আমরা ইনসুলিনের কথা বললাম, এই ইনসুলিন কিন্তু এখন কি হবে, ওই ব্যাকটেরিয়ার শরীরে কিন্তু তৈরি হবে। যদিও ইনসুলিনের তৈরি হওয়াটা এত সহজ প্রক্রিয়া না, এখানে আরও ডিটেল অনেক বিষয় আছে, সেগুলো আমরা ইনসুলিন তৈরির যে ডিটেল বিষয় আমরা একদম সাধারণভাবে বোঝার চেষ্টা করছি, ডিটেল পরে আমরা শিখব। তাহলে এইভাবে এই পাত্রের মধ্যে মনে করো ইনসুলিন তৈরি হচ্ছে, খেয়াল করো। তাহলে এখন যারা কোম্পানি, ওই যে বললাম ইলি লিলি কোম্পানি, যারা আমেরিকান একটা কোম্পানি, 1982 সালে এই টেকনোলজি অবলম্বন করে তারা ইনসুলিন উৎপাদন শুরু করছে, খেয়াল করো। তাহলে তারা কি এই যে সব ব্যাকটেরিয়াই কি তারা ব্যবহার করে ফেলছে? না, এই ব্যাকটেরিয়ার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে এবং নিয়মিত ওখান থেকে ব্যাকটেরিয়া কালেক্ট করে তার আবার কি মাল্টিপ্লাই করছে, করে করে কখনো কিন্তু ব্যাকটেরিয়া শেষ হতে দিচ্ছে না। কারণ ব্যাকটেরিয়া তো মারা যাবে, ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে যখন ইনসুলিন তৈরি হবে, মনে করো সেই ব্যাকটেরিয়াকে প্রক্রিয়াজাত করে সেই ইনসুলিন কালেক্ট করতে হবে, করতে গেলে ব্যাকটেরিয়া কি মারা যাবে। তাই কি হচ্ছে, মনে করো এখান থেকে এখানে এখন কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, এখন এখান থেকে মনে করো অর্ধেকটা ব্যবহার করছে, বাকি অর্ধেকটা দিয়ে আরও কপি তৈরি করছে। এইভাবে ল্যাবে কপি তৈরি হচ্ছে, খেয়াল করো। তো এইভাবে সাধারণত কি হচ্ছে, এখন প্রথমটা একটা কোম্পানি করতো, আমরা এখন যতটুকু জানি ওই কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশনে, অর্থাৎ তারা এই যে ব্যাকটেরিয়া, যে প্রথম কি রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি করে রাখছিল যেটা, সেইটারই বংশধরদেরকে, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে তো প্লাজমিড আছে, সেই বংশধরগুলোকে এখন কি প্রক্রিয়াজাত করে তারা বিভিন্ন কোম্পানির সাথে দিয়ে দিচ্ছে বড় অঙ্কের অ্যামাউন্টের বিনিময়ে, এবং তারা তখন সেইটা নিয়ে গিয়ে জাস্ট গ্রো করাচ্ছে এবং তাদের ওই প্যাটার্ন অনুসরণ করে তারা হলো এই ইনসুলিন তৈরি করে বিক্রি করছে। আমি যতটুকু জানি বর্তমানে বোধহয় বাংলাদেশেও হলো ইনসুলিন তৈরি হয়, কোনো কোম্পানি তৈরি করে। খেয়াল করো, বাংলাদেশ কিন্তু ওষুধ শিল্পে যথেষ্ট অবদান রাখছে। বাংলাদেশের ওষুধ শিল্প যথেষ্ট উন্নত মানের। এক
দ্বিতীয় যেটা বলি যে বায়োটেকনোলজিতেও কিন্তু এখন আমাদের বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা সম্মানজনক অবস্থান নিয়ে আছে। তার প্রমাণ তোমরা জানো যে ওই যে পার্টের জিনোম সিকোয়েন্সিং দিয়ে বিষয়টা শুরু হয়েছে, আর বর্তমানে এই গ্লোব বায়োটেকের যে মানে যে টিকাটা, ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনও কিন্তু তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই তৈরি করছে বলে তাদের প্যাটার্ন অনুযায়ী তারা বলছে। যদিও এটা নিয়ে অনেকেই আমি দেখলাম কিছু নেগেটিভ নিউজও দেখলাম আর কিছু সমালোচনাও দেখলাম, কিন্তু যেটাই হোক যদি সেটা সম্পন্ন হয় তাহলে সেটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা গর্বের এবং দেশের অনেক স্বার্থও সেখানে কিন্তু রক্ষা হবে। খেয়াল করো। তো যাই হোক, কে করলো, কতটুকু করতে পারলো, করতে পারার পরেই আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি, করার আগে অনেক অবিশ্বাসও থাকে, বিভিন্ন বিষয় থাকে, কিন্তু তারপরেও তারা যে হাইপোথিসিসগুলা বা তারা যেগুলা সাবমিট করছে সেটা অনেক মানে দেশের সম্মান এখনো পর্যন্ত সেটা দেশের সম্মান বয়েই আনছে আমি বলবো। তা যাই হোক, তো সেই হিসেবে আমাদের দেশে কিন্তু এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যথেষ্ট গবেষণা আমাদের দেশে হচ্ছে। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমি তোমাদেরকে নিয়ে গেছি কিনা, না তোমাদেরকে নিয়ে যাব। 4th ইয়ারের প্রত্যেকটা ব্যাচকে আমরা সাধারণত ঢাকা ইউনিভার্সিটির ল্যাবগুলোতে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে যে গবেষণাগুলো হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সেই গবেষণা সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকি। তা বাংলাদেশে এই যে দেখো আমাদের তোমরা তো এখন সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ সমূহের স্টুডেন্ট তোমরা। তাই সেই হিসাবে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট, মানে ঢাকা ইউনিভার্সিটির তো বোটানি ডিপার্টমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, তারাও নানান ধরনের কাজ করছে। আমাদের BCSIR যেটা জাতীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউট, তারাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে নানান ধরনের কাজ করছে। আর ইসে বোটানি ডিপার্টমেন্ট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বোটানি ডিপার্টমেন্টও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেই কারণে আমরা অবশ্যই এই যে এখানে যেগুলা থিওরিটিক্যালি পড়ব, এর সাথে জড়িত যন্ত্রপাতিগুলারও নাম বলবো, সেইগুলা সব দেখানোর জন্য, বাস্তবে দেখানোর জন্য কিভাবে কাজ করে সেইগুলা দেখানোর জন্য তোমাদেরকে অবশ্যই আমরা ঢাকা ইউনিভার্সিটির ল্যাবে ইনশাল্লাহ নিয়ে যাব। খেয়াল করো। তাদের প্রতি বছর আমরা নিয়ে যেতে থাকি। ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ছাত্রদেরকে তারা শেখান, দেখান। তো সেইটা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সেটা করবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমরা মোটামুটি বোধহয় জিন ক্লোনিং বিষয়টা কি সেইটা অনেকাংশে আমরা বুঝতে পারছি। তাহলে জিন ক্লোনিং আমরা যদি কখনো জিন ক্লোনিং নিয়ে আলোচনা করতে হয় তাহলে কিন্তু আমরা সেটা আলোচনা করতে পারব। এখন দেখো প্রশ্ন জাগবে যে স্যার, মানে আমি আগেই বলছি যে এইগুলা নিয়ে যখন আলোচনা করব তখন প্রশ্ন জাগবে যে এই ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখতে পাই না, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা প্লাজমিডকে তো প্রশ্নই আসে না, কারণ ব্যাকটেরিয়াকে খালি চোখে যদি দেখতে না পাই তাহলে তার মধ্যে থাকা যে প্লাজমিড সেটা তো খালি চোখে দেখার প্রশ্ন আসবে না। একটা কোষ আমরা খালি চোখে দেখতে পাই না, আবার ওই যে কোষের মধ্যে থাকা যে জিন, সেই জিনকেও আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, অর্থাৎ ডিএনএর অংশকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমরা কাটি কি দিয়ে, আবার সেইটাকে নিয়ে যে আবার আর এক ডিএনএর সাথে জোড়া দিই সেইটাই বা করি কীভাবে। তো এইগুলা নিয়েই আমাদের পরবর্তী আলোচনা থাকবে। আজকে আমি শুধু সাধারণভাবে তোমাদেরকে একটু ধারণা দিব, আগামী ক্লাসে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হলো যে তোমাদেরকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় যে তোমরা পরামর্শ দাও এত ক্ষুদ্র জিনিস কী দিয়ে কাটা যাবে, আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা বলে থাকে স্যার লেজার দিয়ে। আসলে লেজার না, এখানে যে ডিএনএ কাটার জন্য আমরা বিশেষ টাইপের এনজাইম ব্যবহার করে থাকি, যাদেরকে আমরা বলে থাকি এন্ডোনিউক্লিয়াস। খেয়াল করো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে আমরা সাধারণত ডিএনএকে কেটে থাকি। আর সেই ডিএনএ যখন আবার কি করা হয়, জোড়া দেওয়া হয়, জোড়া দেওয়ার সময়ও কিন্তু আমরা কোনো আঠা ব্যবহার করি না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এনজাইম ব্যবহার করি। ওই এনজাইমটাকে বলা হয় ডিএনএ লাইগেজ এনজাইম। তার মানে আমরা আমাদের প্রথম কাজ হবে যেটা, সেটা হলো যে মানুষের ডিএনএর
কোন অংশে, কারণ আমরা জানি মানুষের 46টা ক্রোমোজোম, তাহলে 46 ক্রোমোজোমের কোন ক্রোমোজোমে কোন ডিএনএটুকু, মানে ইনসুলিন তৈরিকারী ডিএনএ কোন অংশটুকু, সেটা আগে কি আইডেন্টিফাই করা। আর এইটা আইডেন্টিফাই করা হয় যে টেকনোলজির মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে, সেইটাকে বলা হয় হলো কি বলে জিনোম সিকোয়েন্সিং। কি বলে জিনোম সিকোয়েন্সিং। তাহলে প্রথমে দেখো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা বিষয়, প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা কিন্তু অতপ্রতভাবে কি রিলেটেড। যেমন আমি কিন্তু বলছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো শাখা আছে, জিন তৈরি করা, জিন ক্লোন করা, আরডিএনএ টেকনোলজি, জিনোম সিকোয়েন্সিং, এইগুলা কিন্তু সব একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। তাহলে আমরা যদি এখন কোনো জিনকে কাটতে চাই, ধরে নাও, আমি তো ইনসুলিন দিয়ে উদাহরণ দিলাম, ধরে নাও ওই যে তামাক গাছের জ্বলার জন্য দায়ী যে জিনটা, এই যে দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা গাছ, তামাক গাছ, বাট তামাক গাছটা জ্বলছে। খেয়াল করো, এই যে তামাক গাছটা জ্বলছে কিসের জন্য? কারণ জোনাকির জ্বলার জন্য দায়ী যে জিনটা, সেই জিনটাকে কেটে এনে তামাক গাছে স্থানান্তর করা হয়েছে। তাই তামাক গাছে এখন জোনাকি জ্বলার জন্য যে উপাদানগুলা তৈরি হতো জোনাকির শরীরে, সেই উপাদানগুলো এখন তামাক গাছের মধ্যে তৈরি হচ্ছে, যার ফলে তামাক গাছ জ্বলছে। তাহলে এই কাজ যদি আমাকে এখন করতে হয়, তাহলে প্রথমেই জানতে হবে জোনাকির, আমরা জানি যে প্রত্যেকটা জীবের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা সেম এবং জিন সেম, সব কিছু সেম, কারণ প্রত্যেকটা জীব একটা মাত্র কোষ থেকে তৈরি, কোষটার নাম হলো জাইগোট। সেই হিসাবে আমার এই আমার ত্বকের কোষে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে যে যে জিন আছে, আমার পেটের পাকস্থলী প্রাচীরের কোষগুলোতেও কিন্তু ঠিক সেই কয়টা ক্রোমোজোম, সেই জিনধারী ক্রোমোজোমগুলাই আছে, কারণ মাইটোসিস পদ্ধতিতে কিন্তু আমরা বেড়ে উঠছি। ওকে, ঠিক জোনাকির একটা কোষে তুমি যে যে জিন পাবা, জোনাকির দেহের সমস্ত কোষে সেই জিনগুলাই কিন্তু পাবা। তাহলে আমাদের এখন প্রথম কি করতে হবে, ওই জোনাকির জ্বলার জন্য দায়ী যে জিনটা, ধরে নিলাম জোনাকি জ্বলে রেডিয়াম জাতীয় একটা পদার্থের কারণে, ধরে নিলাম, তাহলে ওই রেডিয়াম জাতীয় পদার্থ তৈরির জন্য নির্দেশনা ডিএনএর যে ব্যাকটেরিয়া হিসেবে জোনাকির কোষের ডিএনএর যে অংশ থেকে ওই রেডিয়াম জাতীয় পদার্থ তৈরির নির্দেশনা আসবে, যেখান থেকে ডিএনএর সেই অংশটুকুরে কি বলবো আমরা, জোনাকির জ্বলার জন্য দায়ী জিন। তাহলে ওই জোনাকির জ্বলার জন্য দায়ী জিনটাকে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় আছে, কোন ক্রোমোজোমে আছে, সেই ক্রোমোজোমের কোন অংশে আছে, এবং সেই জিনের আগে এবং পরে বা সমস্ত জিনটাতে নাইট্রোজেনাস বেজের বিন্যাস কেমন আছে, এই বিষয়টাকে তোমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে। খেয়াল করো, বা আন্দাজেও অনেক সময় কাজ করা যায়, তবে নির্ণয় করা থাকলে, সেইটা যদি নির্ণয় করা হয়, তাহলে সেই কাজটা অনেক অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ আন্দাজে করলে তুমি রেজাল্ট নাও পাইতে পারো, বাট যদি এটা নির্ণয় করা থাকে, অর্থাৎ প্রত্যেকটা জীবের যদি জিনোম সিকোয়েন্সিং করা থাকে, যে একটা জীবের যে কয়টা জিন আছে, কোন জিন কোথায় আছে, কোন জিনের গঠন কেমন, কোন জিনের শুরুতে কি নাইট্রোজেন আসবে, শেষে কি নাইট্রোজেন আসবে, এইগুলা যদি তোমার কাছে জানা থাকে, তুমি যদি সেটা বুঝে থাকো, তাহলে তুমি কি করবা, যে নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে সেই ডিএনএটুকুকে কেটে ফেলতে পারবা। যে কারণে দেখো, পাটের যে জিনোম সিকোয়েন্সিংয়ের কথা বলা হয়েছে, এই জিনোম সিকোয়েন্সিংটা বলা হয়েছে যে অনেক কাজে আসবে আমাদের। কেন? কারণ পাটের যদি আঁশ তৈরির জিনটাকে আমরা আবিষ্কার করতে পারি, যে এই জিনটার জন্য পাটের হলো আঁশটা ভালো হয়, তাহলে আমরা সবসময় কি করব, ওই জিনটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব। আবার পাটের যদি কোনো একটা জিন তো অবশ্যই আছে, যে জিনের কারণে পাটে ছত্রাক লাগে, অর্থাৎ ছত্রাক কিছু পাটে লাগে, কিছু পাটে ধরো লাগছে না, বা আমাদের শরীরে তো ওই পাট গাছে যে ছত্রাক লাগে, সেই ছত্রাক আমাদের শরীরে লাগে না, তাহলে অবশ্যই বুঝতে হবে যে পাটের শরীরে এমন কোনো জিন আছে, সেই জিনের কারণে যে সকল রাসায়নিক পদার্থ তৈরি হয়, তার প্রভাবে ছত্রাক তার শরীরে আক্রমণ করতে পারে। তাহলে আমরা এখন কি করতে পারি, পাটের জিনোম সিকোয়েন্সিং জেনে ছত্রাক আক্রমণকারী জিনটারে যদি, ছত্রাককে কি বলবো আশকারা দেওয়া জিনটারে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তার
সেইটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলে দিয়ে আমরা কি করতে পারি, নতুন পাটজাত উৎপাদন করতে পারি। ঠিক আছে, তো সেই কারণে আসলে এই জিনোম সিকোয়েন্সিং করা, তারপর ওই যে বললাম জিন ক্লোন করা, এইগুলো সবই মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বলি তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা খেয়াল করো যে সবসময় দেখবা যে বিশ্ব সাধারণত ইকোনমি, প্রত্যেকটা দেশের ইকোনমির উপরেই কিন্তু তাদের দেশের সকল অ্যাক্টিভিটিসকে নির্ভর করে। তাই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন এতটাই ইকোনমিক্যালি বেনিফিটেড একটা কিংবা বেনিফিট পাওয়া যাবে এমন একটা ক্ষেত্র হয়ে দাঁড়াইছে, যে কারণে দেখা এখন অনেক দেশই কিন্তু এটার পিছিয়ে প্রচুর ইনভেস্ট করছে। আমাদের বাংলাদেশও সেখানে পিছায় নাই, বাংলাদেশও এখানে অনেক ইনভেস্ট করে বেশ অনেক অ্যাচিভমেন্টও কিন্তু বাংলাদেশের আছে। তা যাই হোক, আমরা বোধহয় এখন আজকে তাহলে আরডিএনএ টেকনোলজি কি সেই সম্পর্কে একটু ধারণা পাইলাম, কিভাবে করা হয় সেটা আমরা জানলাম। ওভারঅল ডিপে না, মানে গভীরে গিয়ে শিখি নাই, উপর উপর আমরা জানছি। জিন ক্লোনিং কীভাবে করা হয় সেটা মোটামুটি আমরা ক্লিয়ারভাবেই বুঝছি যে এইটা জিন ক্লোনিং এইভাবে করা হচ্ছে। জিনোম সিকোয়েন্সিং কি সেই বিষয়টাও বোধহয় আজকে আমরা বেশ অনেকখানিকভাবে বুঝলাম। তাহলে আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় যেটা হবে সেটা হলো ওই যে জিন এক জায়গা থেকে কেটে এনে আরেক জায়গায় জোড়া দেওয়ার সময় রেস্ট্রিকশন এনজাইমের যে ভূমিকাটা, সেই রেস্ট্রিকশন এনজাইম কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এবং যদি সম্ভব হয় তাহলে জিন ট্রান্সফরমেশন সম্পর্কেও আগামী ক্লাসে ধারণা আমরা নেব। তাহলে যদি কারো কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে, তোমরা সেইগুলা করবা, কমেন্ট করবা। তারপরে একদিন আমি তোমাদের সব কমেন্টের উপরেই প্রয়োজনে আমি একটা ক্লাস তোমাদেরকে নিব। ওকে, তাহলে আজকে তোমাদের যে কাজ থাকবে বাসায় সেটা হলো যে কোনো বই যদি থাকে ভালো, বই না থাকলে নেটে গিয়ে জিন ক্লোনিং দিয়ে সার্চ দিলে তুমি অনেক ভিডিও পাবা, ভিডিও লেকচার পাবা, লেকচার দরকার নাই, ভিডিও অ্যানিমেশন পাবা, অ্যানিমেশনগুলো দেখবা, প্লাস অনেক তথ্য পাবা তুমি জিন ক্লোনিংয়ের উপরে নিয়ে এসে নেটে সার্চ দিবা, গুগল করবা, করলে পাবা। সেইগুলো একটু পড়ো আর আমার এই লেকচারটা আরেকবার একটু শুনো, ইনশাল্লাহ জিন ক্লোনিং বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তবে আরেকবার বলি যে আমি গত 2 ক্লাসে যে ডিএনএর গঠন এবং জিন বুঝাইছিলাম সেইটা না বুঝলে কিন্তু এই যে আজকে তো আমরা ওভারঅল বুঝলাম, আগামী দিন আমরা যখন ডিটেলে বুঝবো রেস্ট্রিকশন এনজাইমের কাজ, তখন জিনের বা ডিএনএর স্ট্রাকচার কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করবে। তাই আগামী ক্লাস করার আগে ডিএনএর স্ট্রাকচারটা আরেকবার একটু ভালো করে করে নিও, মানে বুঝে নিও, তাহলে আমাদের এই রেস্ট্রিকশন এনজাইমের কাজ, লাইগেজ এনজাইমের কাজ বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য, দোয়া করো সারা পৃথিবীর জন্য, এবং দ্রুত যেন আবার তোমাদের সামনে সরাসরি যেন ফিরে আসতে পারি সেই দোয়া করো। ধন্যবাদ সবাইকে।